তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি জানি না, ছোটবেলা থেকেই তোর শান্ত স্বভাব আমাকে কাছে টানতো। বয়সের সাথে সাথে একসময় বুঝতে পারলাম তোর থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আমার। কেউ তোর দিকে একটাবার তাকালে হৃদস্পন্দন বেড়ে যেত, আমার চোখ তুলে ফেলতে ইচ্ছে করতো। তোর থেকে দূরে থাকতে হবে ভেবে ভার্সিটির ক্লাসে তেমন অ্যাটেন্ড করতে পারি না আমি। সব সময় তোকে সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে, অস্বাভাবিক হৃদস্পন্দনটাকে শান্ত করতে ইচ্ছে করে। একটা সময় বুঝে গেলাম তোকে আমার চাই, হ্যাঁ শুধু তোকেই চাই। আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণ যেমন তুই, আমাকে শান্ত রাখার উপায়ও তুই। ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করবি না একদম। আমার হৃদস্পন্দন যতক্ষণ আছে ততক্ষণ না হয় আমার কাছেই থাকিস। আমি প্রজ্জ্বলের বাকি কথা শেষ করতে দিল না রিদিতা। আলগা করা দুহাতে জড়িয়ে নিল প্রজ্জ্বলকে, কান্না সিক্ত কণ্ঠে বলল, খবরদার এমন কথা বলবেন না। মুচকি হাসল প্রজ্জ্বল। শক্ত বাহু ডোরে রিদিকে আবদ্ধ করে অধর ছুঁয়ে দিল মাথায়। শুভ্র মেঘোদয়ের মলিন হাওয়াতে অন্ধকার আচ্ছন্ন বিস্তর আকাশ। সকালের রৌদ্রোজ্জ্বল আকাশ আজ ঘন কালো মেঘে ছেয়ে আছে। গাছের পাতায় ঢেউ খেলছে মৃদু বাতাস, সাথে তৈরি করছে রাস্তার বিষণ্ণ ধূলিকণার অস্থির কার্যক্রম। বারান্দায় দাঁড়িয়ে নির্জীব উদাসীন প্রকৃতির কর্মকাণ্ড নিখুঁতভাবে খেয়াল করছে রিদিতা। ফ্যাকাশে রঙের আকাশটাকে হঠাৎ করেই কাছে ছাই রঙে রাঙানো শাড়ির অধলে কোনো এক রূপসী মনে হচ্ছে। রিদির মন বেশ ফুরফুরে, তাই হয়তো উদাসীন প্রকৃতিকে ওর কাছে অন্য রূপ দিয়েছে। বারান্দার রেলিং ধরে মাথাটা সামনে এগিয়ে নিল রিদিতা। খোলা চুলে মৃদু বাতাস খেলে যেতেই হেসে উঠল সে। মন ভালো করার গভীর প্রয়াসটা ঘটেছে আজ সকালে। ভোরের দিকে প্রজ্জ্বল বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার পর নামাজ শেষে একটু ঘুম দিয়েছিল রিদিতা। হঠাৎ ড্রয়িং রুমের কিছু শোরগোল রিদির ঘর অবধি পৌঁছে যেতে যেতেই ঘণ্টাখানিকের ঘুমটা ভেঙে গেল তার। গোলযোগে সৃষ্টির কারণ খুঁজতে ঘরের বাইরে আসতেই ড্রয়িং রুমের কথোপকথন শুনে আটকে গেল সে। জয়ের বাবা নিচে এসেছেন বিয়েতে নাকচ করতে। তার ছেলের নাকি অন্য জায়গায় মেয়ে পছন্দ হয়েছে। রিদিতাকে সে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। প্রথমে ওসমান সাহেব অবাক হলেও পরবর্তীতে দুটো কটূক্তি শুনিয়েছেন জয়ের বাবাকে। জয়কে ক্যারেক্টারলেস উপাধি দিতেও পিছুপা হননি তিনি। তবে ভদ্রতার খাতিরে বেশি কথা বাড়াননি ওসমান সাহেব। ভদ্র কথায় বেরিয়ে যেতে বলেছেন জয়ের বাবাকে। জয়ের বাবাও মাথা নিচু করে চলে গেছেন। সেই তখন থেকেই সেই খুশি রিদিতা। ঘুমো ঘুমো চোখে দেখা দিয়েছে উচ্ছলতা। নিদ্রাহীন আঁখি পল্লব খুশিতে মাতোয়ারা হয়ে আছে সেই সকাল থেকে এখনো পর্যন্ত। প্রকৃতির মায়ায় মুগ্ধতার ঘোর লাগা রেশ কাটল ফোনের তীক্ষ্ণ রিংটোনে। বিরক্ত হলো না রিদি। শিথিল চাহনি ফেলে বারান্দায় ছোট্ট টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। গুটি পায়ে এগিয়ে এসে ফোন হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে তাকাতেই ফুরফুরে মনটা আরো ফুরফুরে হয়ে গেল তার। ফোনের স্ক্রিনে গোটা অক্ষরে ডেভিল নামটা দেখেই ঠোঁটের কোণে খেলে গেল এক তৃপ্ততার হাসি। সকালের ঘনঘাটা প্রজ্জ্বলকে জানানোর জন্য অস্থির হয়েছিল সে এতটা সময়। এতক্ষণ ফোন দেয়নি প্রজ্জ্বল ঘুমিয়েছিল বলে। কাল সারা রাত জেগে থাকার জন্য সকালের ঘুমটা নষ্ট করতে চায়নি রিদি। এখন যখন প্রজ্জ্বল নিজে ফোন দিয়েছে তখন আর অপেক্ষা করল না সে। ফোনের টোন বেশিক্ষণ বাজতে না দিয়ে তড়িঘড়ি রিসিভ করে নিল। হ্যালো। ফোনের ওদিক থেকে অস্থির কণ্ঠের কথা কানে লাগতেই ভুরু কুঁচকে ফেলল প্রজ্জ্বল। মৃদু হেসে ভনিতা করে বলল, বাপরে এত খুশি কেন তুই? রিদিতা মাথা নিচু করে মুচকি হাসল। প্রজ্জ্বল ওর শুধু হ্যালো বলাতেই বুঝে ফেলল ও অনেক খুশি। অদ্ভুত তো, তাহলে কি প্রজ্জ্বল ব্যাপারটা জানে? এসব ভাবতে ভাবতে আনমনে রিদি বলে ফেলল। কি খুশি হওয়ার কারণটা আমাকেও বল, আমিও একটু খুশিতে তোর মতো লজ্জা পাই। মাথা নোয়ানো অবস্থায় দেয়ালে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকি করতে লাগলো রিদি। নিচু স্বরে বলল, সকালে। প্রজ্জ্বল মুচকি হেসে রিদির কথার মুখ ভেঙে দিল। ইস, এই ছোট কথাটা বলতে রিদি এত লজ্জা পাচ্ছে কেন বুঝতে পারছে না সে। নিজেকে অনেক কষ্টে সামলে মৃদুস্বরে বলল,
জয়ের বাবা বাসায় এসেছিলেন। তারপর? জয় আর আমার বিয়েটা হবে না সেটা বলে গিয়েছেন। ও আচ্ছা, এই ব্যাপার। এই ব্যাপার কথাটা শুনে হঠাৎই রিদির মন খারাপ হয়ে গেল। দেয়ালে লজ্জায় আঁকিবুকি করা হাতটা থেমে গেল। প্রজ্জ্বল কি কথাটা শুনে খুশি হয়নি? ওর নিজের এতটা ভালো লাগছে, অথচ প্রজ্জ্বলের একটুও ভাবাবেগ নেই এই ব্যাপারে। এই অদ্ভুত চিন্তা ভাবনাগুলো মস্তিষ্কে আলোড়ন ফেলতেই নিভিয়ে গেল রিদিতা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বারান্দার এক কোণায়। কিরে, কথা বলছিস না কেন? ওদিক থেকে প্রজ্জ্বলের সদ্য ঘুম ভাঙা কণ্ঠের তীক্ষ্ণ রেশ কর্ণকুহরে পৌঁছলেও চুপ করে থাকলো রিদিতা। প্রজ্জ্বল হাসল। রিদির হঠাৎ চুপ করে যাওয়ার কারণ নিমেষেই ধরে ফেলল সে। ফোনটা এখান থেকে ওখানের পিঠে গুজে বলল, আমাকে তাহলে ধন্যবাদটা তাড়াতাড়ি দিয়েই ফেল। অবাক হলো রিদিতা। হঠাৎ ধন্যবাদ চাচ্ছে কেন প্রজ্জ্বল? অভিমানী চঞ্চল চাহনি স্থির করে কাটকাট গলায় প্রশ্ন করল, মানে হঠাৎ ধন্যবাদ কেন? বাহ বাহ, এত অকৃতজ্ঞ তুই রিদি, আগে জানতাম না তো। এত কষ্ট করে তোর বিয়েটা ভেঙে দিলাম, আর একটা ধন্যবাদ কি আমার প্রাপ্য নয়? তোর থেকে তো বড়সড় ট্রিট পাও না আমার। রিদি শুকনো গলায় বিষম খেল। চোখগুলো বড় বড় হয়ে গেল। হঠাৎই জয়ের মতো পাল্টে যাওয়ার পিছনে কারণটা এতক্ষণ কেন ভেবে দেখেনি সে? জয়ের সাথে বিয়ের কথা সামনে না এগোনোর কারণ যে প্রজ্জ্বল হতে পারে সেটা এতক্ষণ মাথাতেই আসেনি রিদির। এবার ভয় পেয়ে গেল সে। প্রজ্জ্বল আগের বারের মতো এবারও জয়ের সাথে কিছু করে বসেনি তো? তৎক্ষণাৎ আটকে উঠল সে, ভয়ার্থ কণ্ঠে বলল, আপনি জয়ের সাথে কিছু? ঠিক ধরেছিস। রিদির কথা শেষ করতে না দিয়ে সোজা সাপটা কথায় উত্তর দিল প্রজ্জ্বল। শুকনো ঢোক গিলল রিদিতা। বাবা যদি কোনোভাবে জানতে পারে প্রজ্জ্বল এসবের জন্য দায়ী, তাহলে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। প্রজ্জ্বল বুঝে ফেলল রিদি কি ভাবতে পারে, তাই স্বাভাবিক কণ্ঠে রিদিকে আশ্বস্ত করে বলল, মামু কিছু জানতে পারবে না, চিন্তা করিস না। জয়ের বাবা ছেলের ক্ষতি চাইবেন না, তাই তিনিও আগ বাড়িয়ে কিছু বলতে আসবেন না। কিন্তু? কোনো কিন্তু না। ও তোর দিকে নজর দিয়ে ভুল করেছে, শাস্তিটা ওর প্রাপ্য ছিল। আর বাদ দে তো, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। খুব শীঘ্রই তোকে আমার কাছে দিয়ে আসছি। সো বি রেডি হৃদরানী। হঠাৎই আতঙ্কিত চেহারা কেটে যায় রিদিতার। মুহূর্তের মধ্যে ভুলে গেল জয়ের কথা, ভুলে গেল জয় নামক ছেলেটির সাথে ঘটে যাওয়া বিস্তর কাহিনী। প্রজ্জ্বলের আশ্বস্ত ভঙ্গির কথা শিহরিত করেছে তার মনকে। লজ্জায় নুইয়ে পড়েছে মাথা। বারান্দা থেকে ছুটে ঘরে চলে এলো রিদিতা। উথাল পাথাল প্রকৃতি যে তার লজ্জা দেখে হিংসে করছে। বেডের উপর উবু হয়ে শুয়ে পড়ল সে। ওপাশ থেকে এক নাগাড়ি কিছু লজ্জা রাগানো কথা বলে যাচ্ছে প্রজ্জ্বল, আর তারই প্রতিক্রিয়ার উবু হয়ে শুয়ে থাকা রিদিতার গালদয় লাল আভা ছড়াচ্ছে। ছেলেটা বড্ড ভালোবাসে ওকে, হারানোর ভয়ে উদ্ভট কাজ করে, পাগলামি করে। এই পাগলামিতেই হঠাৎই বাধা পড়ে গেছে রিদি। মাঝে মাঝে শান্ত মেয়েটারও এখন অদ্ভুত ইচ্ছে জাগে। প্রজ্জ্বলের মতো পাগলামি করে ওকেও বেঁধে রাখতে ইচ্ছে করে রিদির। কিশোরী মন শায়রে ফুটন্ত প্রেমের উত্থাল ঢেউয়ে হাবুডুবু খাওয়াতে ইচ্ছে করে। প্রজ্জ্বল নামটা যেমন প্রত্যেক মুহূর্তে মস্তিষ্কে বিশাল আস্তরণে ঢেকে রাখে, ঠিক সেভাবেই প্রজ্জ্বলের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করতে চায় রিদি। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই প্রেমময় প্রহরে। এসব আনমনে ভাবতে ভাবতে আকস্মিক রাজ্যের ঘুম চলে এলো রিদির চোখে। অবচেতন মন এখন স্বপ্নের দেশে প্রজ্জ্বলকে নিয়ে বিচরণ করছে। আহা, কি শান্তির ঘুম! তন্দ্রাচ্ছন্ন রিদিতা কিছুক্ষণ প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে হু হা করে তলিয়ে গেল ঘুমের দেশে। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না দেখে বার কয়েক মৃদুস্বরে রিদিকে ডাকতে লাগলো প্রজ্জ্বল। কোনো সারা শব্দ না আসায় একটু হাসল সে। মেয়েটা যখন তখন ঘুমিয়ে পড়ে আজকাল। তোকে আর 5 মিনিট সময় দিব, এর মধ্যে বেরিয়ে না আসলে সত্যি তুলে নিয়ে আসবো বলে দিলাম। আর বলবেন তোর বাবা তোর বাবা? আর একবার উচ্চারণ করে তো দেখুন।
হৃদির কথা শুনে হো হো করে হেসে উঠল প্রজ্জ্বল। সিটে মাথা ঠেকিয়ে পেট চেপে হাসতে লাগলো সে। হৃদি চমকে উঠল। প্রজ্জ্বলের হাসি দেখে এবার অনেকটা ভয় চেকে বসল। প্রজ্জ্বল যদি এবার উল্টে কামড়ে দেয় তখন? এতক্ষণ রেগে থাকায় ভয়গুলো হাওয়া হয়েছিল, কিন্তু প্রজ্জ্বলের হাসিতে প্রাণ যায় যায় অবস্থা। ভয় পেয়ে বাঁকা হয়ে জানালার সাথে লেগে গেল হৃদি। হৃদির দিকে তাকিয়ে বাঁকা হাসল প্রজ্জ্বল। সিটে এলানো মাথা উঠিয়ে ঠিকঠাক হয়ে বসল। স্টিয়ারিং আঁকড়ে আবারও তাকালো হৃদির দিকে। নেশাতুর কণ্ঠে বলল, শুরু হয়ে গেলে সহ্য করতে পারবে তো হৃদরানী? এইটুকুই যেন যথেষ্ট ছিল হৃদি তার আড়ষ্ট হয়ে যাওয়া শুকনো ঢোক গিলে হাত দুটো এক জায়গায় গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে জানালা ঘেঁষে বসল হৃদি। পড়ে যাবি, এদিকে আয়। প্রজ্জ্বলের স্বাভাবিক কণ্ঠের আওয়াজেও সরে আসলো না হৃদিতা। প্রজ্জ্বল একটু ঝুঁকে তাকালো হৃদির দিকে। মেয়েটা মাঝে মাঝে ওকে এত ভয় পায় কেন? এত ভয় পাওয়ার বা কি আছে? হঠাৎই হৃদি তার কোমর আঁকড়িয়া কাছে টেনে নিল প্রজ্জ্বল। ঘটনার আকস্মিকতায় প্রজ্জ্বলের বুকে হাত লাগিয়ে কোনো রকম নিজেকে সামলে নিল হৃদি। চোখে চোখ পড়তেই প্রজ্জ্বলের নেশাতুর চাহনি বুঝে ফেলল সে। দৃষ্টি হালকা নিচু করে চেয়ে থাকলো প্রজ্জ্বলের বুক বরাবর। দুটো খোলা বাটনের ভেতর থেকে স্পষ্ট হয়েছে প্রজ্জ্বলের সুঠাম ফর্সা বুকটা। সেখানেই দৃষ্টি আটকে গেছে হৃদির। বেহায়া দৃষ্টি অনর। হৃদির দৃষ্টি বরাবর লক্ষ্য করে হাসল প্রজ্জ্বল। হৃদির মুখে পড়ে থাকা লেয়ার কাটের ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিল। মুখ বাড়িয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু সবার মতো যখন তখন কামড়ে দেই না। সময় আসুক, দেখা যাক কি হয়। কানের কাছ থেকে মুখ সরিয়ে নিল প্রজ্জ্বল। এখন তার প্রেয়সীর লজ্জা রঞ্জিত মুখশ্রী দেখার পালা। তাই হলো। হৃদি তার ভয়গুলো লজ্জায় পরিণত হলো। চোখে মুখে লালাফো আভাস ছড়িয়ে পড়ল মুহূর্তেই। প্রজ্জ্বল হৃদিকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল, আমি কি আর সাধে বলি তোদের বাপ মেয়ের নজর ঠিকঠাক না? সব সময় তোরা নজর লাগাস আমার উপর। কাজল পরিসনি? দেখি দেখি। হৃদির চোখ থেকে আঙ্গুলে কিছুটা কাজল নিয়ে নিজের কানের পিছনে নিজে নিজেই লাগিয়ে নিল প্রজ্জ্বল। নিজের গায়ে হালকা করে 3 বার থুতু ছিটিয়ে হৃদি তাকে ছেড়ে দিল সে। দুহাতে খুলে রাখা শার্টের বোতামগুলো লাগাতে লাগলো সে। এতক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল হৃদিতা। প্রজ্জ্বলের কথা কাজ কিছুই বুঝতে পারছিল না সে। তবে এবার সব স্পষ্ট। প্রজ্জ্বলের বোতাম লাগাতে দেখে সবকিছু বুঝতে পারল। ঠিকঠাক হয়ে বসে মাথা নিচু করে নিল। প্রজ্জ্বল যে ওর দৃষ্টি অনুসরণ করেছিল কে জানত। লজ্জায় হাত মোচড়ামুচড়ি করতে লাগলো হৃদিতা। এদিকে ওদিকে তাকিয়েও কিছুতেই শান্তি পাচ্ছে না সে। কি লজ্জার কাজটাই না করে ফেলেছে। প্রজ্জ্বলের এমন নেশাতুর কণ্ঠ সহ্য হচ্ছে না। হৃদির দিকে এক পলক তাকিয়ে নিচের দিকে জানালার গ্লাসটা নামিয়ে দিল প্রজ্জ্বল। গাড়ির বাহিরে মাথা উঁচিয়ে কিছু একটা দেখে নিয়ে গাড়ি স্টার্ট করলো সে। স্টিয়ারিং সামনে হৃদির উদ্দেশ্যে বলল, তোর বাবা তোকে আমার কাছে দিয়ে দেওয়ার পরেও ভাববে তার মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি। এক কথায় কিডন্যাপ করেছি। দিনে দুপুরে 2-4 বার চক্কর লাগিয়ে আসবে আমাদের বাসায়। শ্বশুর নাকি ভিলেন কিছুই বুঝি না। নিজের ভাগ্নের উপর সামান্য পরিমাণ বিশ্বাস নেই। আহা কি কষ্ট। ওসমান সাহেব যে এখনো বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই ব্যাপারটাই বুঝতে পারল হৃদিতা। আরো কিছুটা লজ্জায় গুটিয়ে গেল সে। সন্ধে নামেনি এখনো। একটু আগেই গন্তব্যে পৌঁছেছে হৃদি প্রজ্জ্বল। মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে হৃদিতা। প্রজ্জ্বলকে নামিয়ে গাড়ি পার্ক করতে গেছে। চল। পাশ ফিরে তাকালো হৃদিতা। প্রজ্জ্বল ফিরেছে। ওর পাশে দাঁড়িয়ে চুলের ভাঁজে আঙ্গুল ঠেকিয়ে ঠিকঠাক করে নিচ্ছে। কোনো কারণ ছাড়াই হঠাৎই রেগে গেল হৃদিতা। এমনি কম সুন্দর লাগছে নাকি? আবার চুলগুলো ঠিক করার কি আছে? মার্কেটে তো কম মেয়ে আসেনি। হৃদিতা প্রজ্জ্বলের সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো। প্রজ্জ্বল অবাক হলো একটু। ভুরু উঁচিয়ে বলল, কি হয়েছে? হৃদিতা হাত উঁচিয়ে প্রজ্জ্বলের চুল ছুঁতে নিল, কিন্তু হাতে পাচ্ছে না সে কিছুতেই। এরপর পায়ের পাতায় ভর করে দাঁড়ালো। প্রজ্জ্বলের সেট করা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে 2 কদম পিছিয়ে গেল সে। প্রজ্জ্বলের দিকে চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে আবারও প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো।
আবারও পা উঁচিয়ে চুলগুলো ঠিকঠাক করে দিয়ে দুকদম পিছিয়ে প্রজ্জ্বলের দিকে তাকালো। আশাহত হলো রিদিতা। এবারও সুন্দর লাগছে প্রজ্জ্বলকে। এলোমেলো সেট করা চুল সবকিছুতেই ভালো লাগছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল রিদিতা, আর এক পলক প্রজ্জ্বলের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে যেতে লাগলো মার্কেটের ভিতরে। কিন্তু বেশি দূর যেতে পারল না। ওর হাত আটকে থামিয়ে দিল প্রজ্জ্বল। হ্যাচকা টানে নিচের দিকে ঘুরিয়ে নিল। এক হাতে রিদির চুলের গোছার কিছু অংশ সামনে এনে রিদির চোখে হাত ছুঁয়ে কিছুটা কাজল নিয়ে নিল আবারও। আঙ্গুলে লাগানো কাজলটা রিদির কানের পিঠে লাগাতেই কেঁপে উঠল সে। অবাধ্য হাত খামচে নিল প্রজ্জ্বলের বুকের কাছে শার্টের অংশ। আমার হৃদরানীকে যেন নজর না লাগে কারো, আর আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে হবে না আপনাকে। প্রজ্জ্বল শুধু হৃদির, এটা মাথায় থাকে যেন। আমার ভর সন্ধ্যার সন্ধ্যা মালতী, তোমার স্পর্শে বারবার বেকাহিল হয়ে পড়ি। এভাবে হুটহাট কাছে চলে এসো না প্লিজ, সামলাতে পারি না নিজেকে। সন্ধ্যা মালতীর লজ্জায় নিজেকে রাঙিয়ে দিতে ইচ্ছে করে, এই অতি সুন্দরী রমণীর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। চোখ ধাঁধানো বাতির সমারোহ চারিদিকে। বাহিরের ঘুটঘুটে অন্ধকারের বিন্দুমাত্র অবকাশ নেই মার্কেটের কোনো প্রান্তে। প্রত্যেক দোকানে দোকানে আলোর লীলা খেলা চলছে যেন। চোখ ঝলসানো তীব্র আলো মার্কেটের জিনিসপত্রের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণেরও বেশি। চকচকে তকতকে টাইলস বাঁধানো মেঝেতে আলো প্রতিফলিত হয়ে ঠিকরে পড়ছে চারিদিকে। জনসমাগম অনেকটাই বেশি। কেনাকাটার ধুম পড়েছে চারিদিকে। দোকানের দায়িত্বের লোকগুলো ভীষণ ব্যস্ত খদ্দেরদের মন মতো জিনিস বাছাইয়ে সাহায্য করতে। ট্রায়াল রুমের কিছুটা সামনে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে প্রজ্জ্বল। মার্কেটের ঝলমলে আলোতে ব্ল্যাক শার্ট পরিহিত প্রজ্জ্বলকে আরো বেশি সুদর্শন দেখাচ্ছে যেন। হালকা কোঁকড়ানো চুলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা, ফর্সা মুখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলানো। ডান হাতের সাহায্যে চেয়ারের হাতলে মৃদুভাবে টুংটাং শব্দ তুলেছে সে। দৃষ্টি সোজা ট্রায়াল রুমের দরজা বরাবর। কারোর জন্য অপেক্ষা করছে তা দৃষ্টিতে স্পষ্ট। একটু পরেই ট্রায়াল রুমের দরজা খুলে বেরিয়ে এলো রিদিতা। পরনে গোলাপি আর গোল্ডেনের কম্বিনেশনের একটা লেহেঙ্গা, পারগুলো মোটা ভারী পাথরের কাজ করা। দুহাতে লেহেঙ্গার দুদিক উঁচিয়ে ধরে প্রজ্জ্বলের সামনে এসে দাঁড়ালো সে। মুখে কোনো প্রকার প্রসাধনী ছাড়াই লেহেঙ্গাটা অনেক সুন্দর মানিয়েছে রিদিতাকে। কিন্তু রীতির চোখ মুখ কুচকানো, বিরক্তের চরম লেভেলে পৌঁছালো যেমন হয় ঠিক তেমন। প্রজ্জ্বলের দিকে একটু ঝুঁকে রীতি দাঁতে দাঁত চেপে বলল, এটা ঠিক আছে? রীতির দিকে এক পলক তাকিয়ে প্রজ্জ্বল সোজা সাপটা ভাবে বলল, না ঠিক নেই, একদম মানাচ্ছে না। উপরের ফটোয়ারটা একটু বেশি ছোট, পরেরটা ট্রাই করে আয় যা। প্রায় ঘন্টাখানেক যাবৎ প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করছে। 15টার উপর লেহেঙ্গা পরে ট্রায়াল দিয়েছে রিদিতা, কিন্তু কোনোটাই প্রজ্জ্বলের পছন্দ মতো আসেনি। পছন্দ করা তো নয়, আসল কাজ হচ্ছে রিদিকে ইরিটেট করা। রিদি আর একটা লেহেঙ্গা হাতে তুলে ট্রায়াল রুমে ঢুকে যেতেই বাঁকা হাসল প্রজ্জ্বল। প্রজ্জ্বলের থেকে একটু দূরেই একটা মেয়ে কয়েকটা লেহেঙ্গা হাতে দাঁড়িয়ে আছে। হাতে বললে ভুল হবে, তার সারা শরীরে লেহেঙ্গার ভারে জর্জরিত। তার দৃষ্টি প্রজ্জ্বলের দিকেই, তবে ভালো লাগা থেকে নয়, বিরক্তি নিয়ে সে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। কিভাবে একটা ছেলে ইরিটেট করতে দক্ষ সেটা ঘন্টাখানিকের মধ্যে বুঝে ফেলেছে সে। রিদিকে লেহেঙ্গাগুলো মেয়েটাই দেখাচ্ছিল। নির্ঘাত সে কিছু বলতে পারছে না, কারণ এই মুহূর্তে ডিউটিটা তার কাঁধেই, নয়তো দুটো মায়ের লাগিয়ে দিত প্রজ্জ্বলকে। রিদির জন্য বেশ কষ্ট হচ্ছে মেয়েটার। এই অসহ্য ধরনের লোকটাকে সহ্য করে কিভাবে তাই ভাবাচ্ছে। এত সুন্দর ছেলেটা এত ইরিটেট করতে পারে কিছুতেই মেনে নিতে পারছে না সে। প্রথম যে দুটো লেহেঙ্গা রিদির ট্রায়াল দিয়েছে সেই দুটো প্যাক করে দিন। প্রজ্জ্বলের কথায় মেয়েটা হঠাৎ চমকে উঠল, নিজেকে সামলে এদিক ওদিক তাকিয়ে বলল, জি। প্রজ্জ্বল হাসল। মেয়েটার বিরক্ত ভরা চাহনি সে খেয়াল করেছে এক মুহূর্তের জন্য। উঠে দাঁড়ালো প্রজ্জ্বল, প্যান্টের পকেটে হাত গুজে মেয়েটার দিকে তাকিয়ে বলল, প্রথম ট্রায়াল দেওয়া দুটো লেহেঙ্গা প্যাক করে দিন। মেয়েটা কিছু লজ্জা নিয়ে নতজানু হয়ে চলে যেতে নিতেই প্রজ্জ্বল তাকে থামিয়ে দিয়ে বলল,
শুনুন। মেয়েটি ঘুরে তাকালো প্রজ্জ্বলের দিকে, মাথা নিচু রেখেই বলল, জি বলুন স্যার, কি লাগবে আর? আর কিছু লাগবে না আপাতত, তবে বাকি লেহেঙ্গাগুলোর মধ্যে আপনার পছন্দ মতো একটা লেহেঙ্গা আলাদাভাবে প্যাক করে দিয়েন তো। মেয়েটা হঠাৎই ভুরু কুঞ্চিত করে করে মাথা তুলে তাকালো। আলাদাভাবে কেন প্যাক করতে বলছে এই ছেলে? এতক্ষণ তো মেয়েটাকে ইরিটেট করছিল, এখন আবার আলাদাভাবে কার জন্য প্যাক করতে বলছে? এই ছেলের তো দেখি ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠছে এবার। এই ছেলের এত কিউট মেয়েটাকে রেখে অন্য কারোর সাথে চক্কর আছে নাকি? কিছু বলবেন? প্রজ্জ্বলের প্রশ্নে দৃষ্টি স্বাভাবিক করলো মেয়েটি, নিজেই নিজেকে বোঝালো হয়তো ভুল ভাবছে সে। অন্য কারো বলতে তার নিচের বোনের জন্যও তো নিতে পারে। নিজেই নিজেকে হাদারাম অপবাদ দিয়ে মাথা নাড়িয়ে প্রজ্জ্বলের প্রশ্নের উত্তর দিয়ে কাউন্টারের দিকে চলে গেল সে। মেয়েটি চলে যাওয়ার একটু পরেই ঝড়ের গতিতে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো রিদিতা। হাতে ধরে রাখা ভারী লেহেঙ্গাটা ছুড়ে দিল প্রজ্জ্বলের দিকে। হঠাৎ জামা কাপড়ের পর্সা নিজের উপর আছড়ে পড়াতে খেই হারিয়ে ফেলল প্রজ্জ্বল। তবে পড়ে যাওয়ার আগে লেহেঙ্গাটাকে কোনো রকম সামলে নিল সে, পাশে রাখা একটা টেবিলের উপর রাখলো সেটা। প্রজ্জ্বল বাঁকা হেসে সামনে ঘুরে তাকালো তার রাগান্বিত প্রেয়সীর দিকে। সে যেন জানতো আগে থেকেই এমন কিছুর সম্মুখীন হতে হবে তাকে। রিদিতা কোমরে দুহাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে রাগ এখন আকাশ ছোঁয়ানো প্রায়। রিদির এমন অস্বাভাবিক রাগের ধাঁচ দেখে প্রজ্জ্বলের বাঁকা হাসি আরো প্রশস্ত হলো। আর একটা লেহেঙ্গাও ট্রায়াল দিব না আমি, দরকার হলে আপনি ট্রায়াল দিবেন আর আমি দেখব। রিদির তীক্ষ্ণ কণ্ঠের কথা শুনে জোরে হাসতে নিয়েও পারল না প্রজ্জ্বল। কোনো রকম নিচের হাসি আটকে চুপ করে থাকলো সে। সে এই মুহূর্তে হেসে দেওয়া মানে রেগে ওঠা বাঘিনীর সামনে পড়া। রিদির রাগ সম্পর্কে ভালোভাবে জানে প্রজ্জ্বল, সহজে রাগে না সে, তবে রাগলে আর রক্ষে নেই। তাই এই সময় চুপ থাকাই শ্রেয়। প্রজ্জ্বলের চুপ থাকা যেন কিছুতেই মেনে নিতে পারছে না রিদি। রাগ আরো বিকট হলো, তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলল, আপনি প্রতিশোধ নিচ্ছেন তাই না? আপনাকে কামড়ে দিয়েছি বলে তার শোধ তুলছেন এভাবে? ধুর, কোনো জামা কাপড়ই লাগবে না আমার। রিদির কথা শুনে ভুরু কুচকে নিল প্রজ্জ্বল। দু কদম এগিয়ে খুব কাছাকাছি এসে দাঁড়ালো। রিদি পেছাতে গিয়েও পড়ল না। যতই রেগে থাকুক না সে, প্রজ্জ্বল কাছে ঘেঁষলেই সব হাওয়া হয়ে যায়। এবারেও তাই হয়েছে। সব রাগ উধাও হয়ে হৃদস্পন্দন থেমে যাচ্ছে। চেয়েও শ্বাস নিতে পারছে না সে, শরীর অবশ হয়ে এসেছে। বেকাহিল অবস্থা নিয়ে রিদি আড়ষ্ট ভঙ্গিতে এদিক ওদিক তাকালো। পাবলিক প্লেসে প্রজ্জ্বলের এত কাছে আসাটা লজ্জাজনক মনে হচ্ছে তার। নিজেকে সামলে কোনো রকম বলল, এটা পাবলিক প্লেস প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বলের ভুরুচোরা আরো কিছুটা কুঁচকে এলো। মাথাটা একটু পিছিয়ে নিয়ে বলল, একটু বেশি ভেবে নেওয়াটা বন্ধ করো স্টুপিড। তোর আর আমার মাঝে দূরত্ব 1 হাত প্রায়, তোকে ছুঁইনি অবধি। রিদিতা বোকা বনে গেল। প্রজ্জ্বলকে সাবধান করতে গিয়ে সেই একরাশ কথা শুনতে হলো। রিদির বেশ রাগ হলো। এতক্ষণ ধরে ড্রেস চেঞ্জ করতে করতে অবস্থা খারাপ, তার উপর এই ছেলে কথা শুনিয়ে যাচ্ছে। এতগুলো ড্রেসের মধ্যে একটাও নাকি তাকে মানায়নি। হৃদের রাগের সাথে এবার বেশ মন খারাপটাও জেঁকে ধরল। এখন এই মুহূর্তে তার থাকতে ইচ্ছে করছে না প্রজ্জ্বলের সামনে। অসহ্য লাগছে। মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে নিল রিদিতা, তবে বেশি দূর এগোতে পারল না। হাত টেনে ধরল প্রজ্জ্বল, রিদিকে আলতো হাতের সামনে দাঁড় করালো। রিদি বাধা দিল না, চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো প্রজ্জ্বলের সামনে। কাউকে সুন্দর দেখার জন্য চোখের অনুভূতি লাগে প্রিয়, আর তোমার জন্য সেই অনুভূতিটা অফুরন্ত আমার নয়নে। তুমি যা পরিধান করো তাতেই তোমায় অমায়িক সুন্দর লাগে প্রেয়সী। আমার চোখের অনুভূতি বরাবরই তোমার থেকে অনড়। তাকাও তাকাও আমার চোখে, দেখতে পাচ্ছ সে অনুভূতি? দেখতে পাচ্ছ হৃদরানী?
প্রজ্জ্বলের আসক্তি ভরা কণ্ঠের তুমিময় বাণী কানে যেতেই চোখ তুলে তাকালো হৃদি। প্রজ্জ্বলের নেশাতুর চাহনিতে চোখ মেলে ধরল সে। এই প্রেমিক পুরুষের ভয়ঙ্কর চাহনি, কার্যকলাপ, কথাবার্তা সবকিছুই বারবার আকৃষ্ট করে তাকে। হৃদি এক ধ্যানে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দৃষ্টিতে। সত্যিই তার জন্য অসম্ভব রকমের অনুভূতি সে প্রজ্জ্বলের আখি পল্লবে দেখতে পাচ্ছে। এইটা পাবলিক প্লেস বউ। আটকে যাওয়া চোখের পলক টিপ টিপ করে কয়েকবার উপর নিচ করল হৃদি। প্রজ্জ্বল যে ওর কথাতেই ওকে ফাঁসিয়ে দিল তা স্পষ্ট। হৃদি ব্যাপারটা কিছু বুঝতে পেরে কিছু বলতে নেওয়ার আগেই প্রজ্জ্বল হাঁটা দিল কাউন্টারের দিকে। হৃদিতা বোকা বোকা চাহনি ফেলে প্রজ্জ্বলের চলে যাওয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে সেও পিছন পিছন হাঁটা দিল। কাউন্টারের কাছে আসতেই হৃদি প্রজ্জ্বলের কিছু কথোপকথন শুনতে পেল কারোর সাথে। তখনের সেই মেয়েটা যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছিল হৃদিতাকে। কিন্তু প্রজ্জ্বল তার সাথে কি কথা বলছে এত? হৃদি মৃদু পায়ে হেঁটে প্রজ্জ্বলের পাশে দাঁড়াতেই সবটা স্পষ্ট হলো তার কাছে। আপনাকে এতটা সময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত। প্রজ্জ্বলের কথা শুনে মেয়েটা চমকালো, তড়িঘড়ি করে বলল, ইটস ওকে স্যার, এটা আমার ডিউটি। অযথাই মানুষকে হ্যারেজ করা মোটো শোভনীয় নয়। আপনাকে বিরক্ত করার কোনো ইরাদা ছিল না আমার। আমি তো এই পাগলিটাকে একটু জ্বালাতন করছিলাম। হৃদিকে একা হাতে আগলে ধরে কথাটা বলল প্রজ্জ্বল। হৃদি অবাক চোখে তাকালো প্রজ্জ্বলের দিকে। ছেলেটার ব্যক্তিত্ব বরাবরই ভালো লাগে তার কাছে। সবার ভালো লাগা খারাপ লাগা তার খেয়াল রাখা চাই। মেয়েটা হাসলো। প্রজ্জ্বলকে সে যে অযথাই ভুল বুঝেছে তার প্রমাণ সে এখন পাচ্ছে। হুটহাট কাউকে দেখে তার পুরো ব্যক্তিত্ব বুঝে ফেলা নিতান্তই ভুল। প্রজ্জ্বল আবারও বলল, আপনি এত বিরক্ত হবেন ভাবিনি। সে যাই হোক, আপনি এই ছোট গিফটটা নিলে খুশি হব আপু। কথা শেষ করে মেয়েটির দিকে একটা প্যাকেট এগিয়ে দিল প্রজ্জ্বল। অবাকের চরম সীমায় পৌঁছে গেছে মেয়েটি। অন্যরকম অস্বস্তিতে কথা আটকে যেতে লাগলো। না স্যার, ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আর আমি এটা নিতে পারবো না স্যার। হৃদিতা নিচে প্রজ্জ্বলের হাত থেকে ব্যাগটা নিয়ে মেয়েটির দিকে এগিয়ে দিল। এবার মেয়েটি যে সংকোচ বোধ করছে তা বোঝা যাচ্ছে। হৃদি বলল, আপনি এটা নিলে আমিও খুশি হব আপু। এবার তো নেবেন? মেয়েটি হৃদির দিকে তাকিয়ে হাসলো। হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে ধন্যবাদ জানালো ওদের। এমন কাউকে লাইফে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। প্রজ্জ্বল যে হৃদিকে কতটা ভালোবাসে তা স্পষ্ট হলো মেয়েটির কাছে। হৃদি হাসি মুখে বিদায় জানালো মেয়েটিকে। তার এতক্ষণের বিরক্তি, অসহ্যনীয়তা, রাগ সব চলে গেল নিমেষে। প্রজ্জ্বলের মতো কাউকে লাইফ পার্টনার হিসেবে পাবে ভাবতেই অবাক লাগছে তার। প্রজ্জ্বল এক হাতে শপিং ব্যাগগুলো আঁকড়ে অন্য হাতে হৃদির একটা হাত ধরে হাঁটা দিল। আর হৃদি, সে তো নামে মাত্র প্রজ্জ্বলের সাথে পা মিলিয়ে যাচ্ছে। তার অবচেতন মন, বেখেয়ালি দৃষ্টি প্রজ্জ্বলের উপর। রজনীর প্রথম প্রহর বিদ্যমান কেবল। অন্তরিক্ষের বুকে গোল থালা আকৃতির চাঁদটা আজ একটু অন্যরকম লাগছে হৃদিতার কাছে। পূর্ণ পূর্ণিমার বিশাল চাঁদটা একটু বেশি আলো ছড়িয়েছে আজ। অদূরে চাঁদের চারিদিকে মেঘগুলোকে তপ্ত রোদ্দুরে তৃষ্ণার্ত কোনো পথিকের মতো লাগছে। পিপাসু চকরের মতো ছড়িয়ে আছে চাঁদের পাশ জুড়ে। চাঁদের সোনালি আলোর বিন্দুমাত্র নিচের করে পেতে ভিড় জমিয়েছে আশেপাশে। কেমন যেন অন্যরকম মাদকতা ছড়িয়েছে চাঁদটা। সারা রাত দেখলেও যেন নয়ন জুড়ানোর নয়। মার্কেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে এক পলকে আকাশপানে তাকিয়ে আছে হৃদি। বেশ লাগছে দেখতে ওই পূর্ণ নীলিমায় ছড়ানো সোনালি আভা। প্রজ্জ্বল গাড়ি আনতে গেছে পার্কিং জোনে। এই সুযোগে হৃদি দু এক কদম হাঁটা দিয়ে কখন রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই তার। হাতে হ্যাচকা টানে পড়তেই সচকিত হলো হৃদি। প্রকৃতির এমন মনোরম দৃশ্য উপভোগে বাধা পড়াতে বিরক্ত হলো সে। বাধা দানকারীকে কটু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিয়ে ঘাড় ঘোরাতেই শুকনো ঢোক গিলল হৃদিতা। ওর এক হাত শক্ত করে ধরে প্রজ্জ্বল দাঁড়িয়ে আছে কটমট দৃষ্টি নিয়ে। প্রকৃতির মাদকতা কাটাতে প্রজ্জ্বলের অগ্নিদৃষ্টি যথেষ্ট ছিল যেন। থেমে গেছে হৃদিতা। এতক্ষণের মুগ্ধতা কেটে গেছে প্রজ্জ্বলের রাগ দেখে। চোখ নামিয়ে নিল সে।
বুঝতে পেরেছে ও কত বড় ভুল করছে। প্রজ্জ্বলকে না জানিয়ে বাহিরে আসা একদম ঠিক হয়নি, কিন্তু রিদিরই বা কি দোষ? ও তো নিজেও বুঝতে পারেনি কখন বাহিরে চলে এসেছে। মেরে ফেলবি আমায়? মেরে দে তাহলে, একেবারে মেরে দে। বারবার এভাবে হৃদস্পন্দন না আটকে দিয়ে একেবারে মেরে দে আমায়। প্রজ্জ্বলের অভিমান ভরা ভয়ার্থ কণ্ঠের কথাগুলো হৃদির কর্ণকুহরে পৌঁছতেই কেঁপে উঠল সে। হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তেই, চোখ জোড়া ছলছল করে উঠল। প্রজ্জ্বলের কথাগুলো যেন এক মুহূর্তে সত্যি মনে হলো হৃদির কাছে। সত্যিই মনে হয় প্রজ্জ্বল হারিয়ে যাচ্ছে ওর কাছ থেকে। ছেলেটা কত ভালোবাসে ওকে, দিনকে দিন অতিরিক্ত শ্রদ্ধা বেড়ে যাচ্ছে তার প্রতি। একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই পাগল প্রায় অবস্থা হয়েছে তার। কথাগুলো ভেবে চলো চলো চোখে প্রজ্জ্বলের দিকে মাথা তুলে তাকালো হৃদি। হঠাৎই খারাপ লাগা চেকে ধরল তাকে। প্রেয়সীর কান্না সিক্ত আঁখি পল্লব দৃষ্টিগোচর হতেই শান্ত হলো প্রজ্জ্বল। হৃদির দোগালে হাত রেখে বলল, এই একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করিস সবসময়। জানিস তোকে ওখানে না দেখে কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। যেখানে দাঁড়াতে বলেছিলাম দাঁড়াসনি কেন? সেখানে নিঃশ্বাস আটকে আসছিল আমার। আর এমন করিস না প্লিজ। আমি ইচ্ছে করে করছি নাকি? ওই যে ওই চারটা দেখছেন, ওই চারটাকে আজ কত সুন্দর লাগছে দেখছেন? ধূসর মেঘে কেমন সোনালি আধিপত্য বিস্তার করছে দেখুন। দেখতে দেখতে কখন রাস্তা চলে এসেছে বুঝতেই পারিনি। হৃদির বাচ্চামো কথাবার্তা শুনে হালকা হাসল প্রজ্জ্বল। হৃদির কপালে দুবার অধর ছুঁয়ে বলল, আর এমন করিস না হৃদ। চাঁদ দেখার হলে আমার সাথে দেখবি। দুজনে একসাথে চন্দ্রবিলাসে মাতবো না হয়। এভাবে একা একা কোথায় চলে গেলে আমার কি হবে? আর কখনো একা চাঁদ দেখবি না। দুজনে মধ্যরাতে চুপিসারে ছাদের কার্নিশ ঘেঁষে সোনালি আভা দেখব, ঠিক আছে? না, ঠিক নেই। আপনি পাশে থাকলে চারটাকে দেখার সময় আছে নাকি? প্রজ্জ্বল হাসল। মেয়েটাও মাঝে মাঝে ওর সাথে তাল মিলিয়ে পাগলামি করে। প্রকাশ না করলেও হৃদি যে ভালোবাসে অনেকটা তা বুঝতে পারে প্রজ্জ্বল। আরও একবার হৃদির কপালে গালে অধর চুইয়ে দিল সে। মুচকে হেসে জড়িয়ে ধরল শক্ত করে। হৃদিও শক্ত বাহুডোরে আবদ্ধ হতেই নিজেও আলগা হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল প্রজ্জ্বলের কোমরে। প্রজ্জ্বল মৃদুস্বরে বলল, ভালোবাসি। প্রজ্জ্বলের প্রেমময় কথার প্রেক্ষিতে হৃদি কোনো উত্তর করল না, তবে হাতের বাঁধন শক্ত করল আরো কিছুটা। সব সময় মুখে প্রকাশ করে ভালোবাসার কথা বলতে হয় না, ভাবভঙ্গিতেও বুঝে ফেলা যায়। প্রজ্জ্বলও বুঝে গেল ওর কোনো আপত্তি নেই। হৃদি কেন তার কথার প্রেক্ষিতে ভালোবাসি বলল না? হৃদি ওর কাছে আছে এটাই অনেক। কারো সাবধানী কণ্ঠ শুনে হৃদি প্রজ্জ্বল তড়িঘড়ি আলাদা হয়ে দাঁড়ালো। কি রে ভাই, তোর প্রেম দেখে যেখানে সেখানে বেড়ে যায়। নিপার কথা শুনে লজ্জায় কুকড়ে গেল হৃদিতা। মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আর প্রজ্জ্বল মাথা চুলকে নিপার উদ্দেশ্যে বলল, একটু পর যাবি বললি যে? নিপা হাসলো, সাথে রাতুলও। রাতুলও এসেছিল ওদের সাথে নিপাকে বিয়ের শপিং এ সাহায্য করতে। যেতে একটু দেরি হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়ে যাওয়ায় ফিরেছে তারা। রাতুল বলল, তোমার বোনের কেনাকাটা আজকের মতো শেষ, রাত হয়েছে, তাই কাল আবার একবার আসবে। তাই ভাবলাম তোমার সাথে ফিরে যাই শালাবাবু, কিন্তু তুমি চাইলে আমরা আলাদা যেতে পারি। তোমাদের প্রেমে বাধা হব না আর। প্রজ্জ্বল মাথার পিছনে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলল, না রাতুল ভাই, সমস্যা নেই। বউ তো আমারই, চাইলে যে কোনো সময় প্রেম করতে পারি। চলুন একসাথে যাওয়া যাক তাহলে। চল ভাই। আর তো বেহায়াপনা রাস্তাঘাট দেখে করবি পরবর্তীতে। নিপা কথাটা বলে গাড়ির ব্যাক সিটে গিয়ে উঠে বসলো, সাথে রাতুলও। রীতি তো সবার লজ্জাজনক কথায় নেমিয়ে গেছে, মাথা নিচু করে ওড়নার কানি করে টানাটানি করছে। প্রজ্জ্বল হৃদির কাছ ঘেঁষে দাঁড়ালো, একটা হাত আলতো করে আঁকড়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল। নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে রওনা দিল বাসার উদ্দেশ্যে। ফাঁকা রাস্তায় গাড়ি মোড় দিচ্ছে তার গতিতে।
গাড়ির গতি সামলাতে ব্যস্ত প্রজ্জ্বল, আর তাকে আর চোখে দেখতে ব্যস্ত রিদি। ওভাবে তাকাবি না তো, গাড়ি কন্ট্রোলে রাখতে সমস্যা হয়, তোকে আদর করতে ইচ্ছে করে। চমকে উঠল রিদিতা। ঘাড় ঘুরিয়ে পিছনে বসা নিপা রাতুলের অবস্থান দেখে নিল সে। না, ব্যাকসিটে বসে গল্পে মত্ত তারা। অন্য কারো কথা শোনার সময় নেই তাদের। রিদি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে সামনে ঘুরে বসল। বুকে হাত দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে প্রজ্জ্বলের দিকে ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে বলল, আপু, ভাইয়া গাড়িতেই আছে, সেটা কি আপনি ভুলে গেছেন? না তো, ভুলে যাব কেন? তবে ওভাবে আর তাকাবি না আমার দিকে, অন্যদিকে তাকা, নয়তো সত্যি যা বললাম তাই করব। রিদিতা দমে গেল, মাথা সোজা করে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। প্রজ্জ্বলের বিশ্বাস নেই, ও যে কারোর থাকা না থাকায় তোয়াক্কা করে না তা জানে রিদি, তাই কথা বাড়িয়ে লাভ নেই। আপাতত তার দিকে না তাকানোই ভালো। মধ্যে রজনীর ফুটফুটে চাঁদটা হঠাৎই কালো মেঘের পর্সায় লুকোচুরি খেলতে শুরু করছে। রাস্তাঘাট ঘুটঘুটে না হলেও হালকা অন্ধকার আচ্ছন্ন। এখনো বাসায় পৌঁছননি প্রজ্জ্বলেরা, আর মিনিট 5 পথ। তবে রিদিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। প্রজ্জ্বলের ঘাড়ে মাথা এলিয়ে নির্লিপ্তভাবে ঘুমিয়ে আছে সে। ভাই, রিদিকে কি রাখতে যাবে ওদের বাসায়? নিপার কথাই প্রজ্জ্বল তৎক্ষণাৎ বলল, একদম না, অনেকদিন পর ভিলেন শ্বশুরের কাছ থেকে রাজকন্যাকে কাছে এনেছি, এত সহজে ছেড়ে দিব নাকি? কাভি নেহি। তাহলে কি করবে শালাবাবু? রাজকন্যাকে রেখে দিবে বরাবরের জন্য? প্রজ্জ্বল গাড়ি থামালো। পৌঁছে গেছে তারা। প্রজ্জ্বল রাতুলকে বলল, না তো ভাইয়া, রাজা স্বেচ্ছায় রাজকন্যাকে তুলে দেবে আমার হাতে। একদিন ঠিকই দেবে, সেটা খুব শীঘ্রই। প্রজ্জ্বলের কথা শেষ না হতেই কারো একটা ফোনের টোন কানে এলো। প্রজ্জ্বল তড়িঘড়ি নিচের পকেট হাতে ফোন বের করলো। না, কেউ তো ফোন দেয়নি, তাহলে ফোন বাজছে কার? প্রজ্জ্বল বলল, নিপা, তোর ফোন বাজছে নাকি? একটু চেক করে দেখ, রিদির ঘুমটা ভেঙে যেতে পারে, আর ঘুম ভাঙলেই বাসায় যাওয়ার জন্য মাথা খারাপ করে দিবে আমার। একটু তাড়াতাড়ি দেখ। ভাই, আমার ফোন আমার হাতেই আছে, আমার ফোন আসেনি। ফোনটা তোর কাছ থেকে বাজছে, রিদির ব্যাগ চেক করে দেখ। প্রজ্জ্বল তাড়াতাড়ি রিদির ব্যাগ হাতড়ে ওর ফোনটা বের করলো। সত্যি রিদির ফোনই বাজছে। ফোন স্ক্রিনে বাবা লেখা নামটা দেখে বাঁকা হাসলো প্রজ্জ্বল। সাথে সাথে রিসিভ করে কানের পিঠে ধরে বলল, আসসালামু আলাইকুম মামু। ওসমান সাহেব প্রজ্জ্বলের কণ্ঠ শুনে হালকা চমকালেন বটে। ফোনটা কান থেকে তুলে চোখের সামনে আনলেন। না, নাম্বার তো ঠিক আছে, প্রজ্জ্বলের ফোনে তো ফোন করেনি তিনি। তবে রিদি যেহেতু প্রজ্জ্বলের কাছে আছে, তাই ফোনটা রিসিভ করা স্বাভাবিক। ওসমান সাহেব আবারও ফোনটা কানে লাগিয়ে থমথমে গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। রিদি কি ফিরবে আজ? না, ফিরবে না, ঘুমিয়ে পড়েছে ও, কাল বিকেলে পৌঁছে দিব। প্রজ্জ্বল তার মামাকে সোজা সাপটা উত্তর দিল। ওসমান সাহেব শক্ত কণ্ঠে কথা বললেও মনে মনে বেশ আশ্বস্ত হলেন। প্রজ্জ্বলের সামনে গম্ভীরতা দেখালেও তিনি প্রজ্জ্বলকে অনেক বিশ্বাস করেন। প্রজ্জ্বল এমন কোনো কাজ করবে না যাতে মান সম্মান নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এই ছোট কথাটা বলে ওসমান সাহেব ফোন রেখে দিলেন। প্রজ্জ্বল ফোনটা নিচের কাছে রেখে দিয়ে দরজা খুলে নেমে পড়ল। সাথে নিপা রাতুলও নেমে পড়ল। নিপা বলল, ভাই, রিদিকে কোথায় রাখবি? আগে তো আমার কাছেই থাকতো, আজকেও কি আমার কাছে থাকবে নাকি তোর রুমে? কেন? না মানে, তোর রুমে মা রিদিকে অ্যালাউ করবে তো? মাটা আমাদের হলেও টানটা একটু বেশি রিদির জন্য। নিপার কথায় রাতুল প্রজ্জ্বল দুজনেই হেসে দিল। প্রজ্জ্বল বলল, তুই আমাকে ভালো করে চিনিস, তবে আম্মাকে একটু ভরকাতে অসুবিধা কই, দেখি আমার আম্মা জানের কি রিয়াকশন হয়। কলিং বেলের শব্দে সহস্র মুখে দরজা খুললেন সুফিয়া আনাম। দরজার বাহিরে নিপা, রাহুল আর প্রজ্জ্বল দাঁড়িয়ে আছে। তবে প্রজ্জ্বলের কোলে রিদি তাকে দেখে বেশ অবাকই হলেন তিনি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন।
রিদি তাকে প্রজ্জ্বলের কোলে দেখে হঠাৎই যেন মস্তিষ্ক শূন্য হয়ে গেলেন তার। ভুলভাল চিন্তা মাথায় জেঁকে বসল। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে নাকি? কথাটা ভাবতেই তৎক্ষণাৎ মুখখানা শুকিয়ে এলো। মুখ ফুটে কিছু বলতে নেওয়ার আগে গটগট করে ঘরে ঢুকলো প্রজ্জ্বল। নিজের মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিদিতাকে নিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো সে। সুফিয়া আনাম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তিনি। অনাকাঙ্ক্ষিত কিছু ভয়ে মাথা ঝাপসা লাগছে। স্পষ্ট কোনো কথা মুখ থেকে বের করতে পারছেন না। নিপা রাতুল ততক্ষণে সুফিয়া আনামকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে মায়ের ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকা দেখে মুচকি মুচকি হাসছে নিপা। রাতুল বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার হবু শাশুড়ির দিকে। সে প্রথমত বিশ্বাস করেনি সুফিয়া আনাম নিজের ফাস্তির ব্যাপারে এতটা পজিটিভ হতে পারেন। প্রজ্জ্বলের কোলে অচেতন অবস্থায় দেখেই কথা হারিয়ে ফেলেছেন। ওনার কি মস্তিষ্ক একটু বুঝতে পারছে না? হৃদি ঘুমিয়ে থাকতে পারে। মিনিট দুয়েকের মাথায় ড্রয়িং রুমে আসলো প্রজ্জ্বল। সোফিয়া আনামকে এখনো দরজার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু পায়ে সেদিকে এগিয়ে গেল সে। সোফিয়া আনামের এতক্ষণের অনুভূতি শূন্য দৃষ্টি সচকিত হলো। ছেলেকে সামনে দেখে ঘোর কাটল। প্রজ্জ্বল কিছুটা এগিয়ে আসার আগে ছুটে গেলেন সোফিয়া। ছেলের হাত আঁকড়ে করুণ কণ্ঠে বললেন, কি 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 হয়েছে রিদিতার? ও ঠিক আছে তো? হকচকিয়ে গেল প্রজ্জ্বল। সে তো অন্য কারণে তার মাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু তিনি রিদিকে শুধু কোলে ঘুমন্ত অবস্থায় দেখে ভয় পেয়ে গেলেন কেন? প্রজ্জ্বল মায়ের দুহাত আঁকড়ে পিছনের দিকে পা ফেলে বসিয়ে দিল একটা সিঙ্গেল সোফায়। নিচেও বসে পড়ল সেই সোফার ঘাড়িতে। অনুভূতি শূন্য হয়ে সোজা তাকিয়ে আছেন সুফিয়া আনাম। রিদিকে অচেতন দেখে তিনি যেন খেই হারিয়ে ফেলেছেন সবকিছুর। আম্মা। প্রজ্জ্বল আস্তে করে বার কয়েক ডাক দিলেন সুফিয়া আনামকে, কিন্তু তিনি আবেগ শূন্য হয়ে তাকিয়ে আছেন অন্যদিকে। প্রজ্জ্বল এবার বেশ চিন্তিত হলো। রিদির কপালে সাদা রুমালটা বেঁধে মনে হয় ঠিক হয়নি। এতটা ভয় পেয়ে যাবেন সুফিয়া সেটাও ভাবেনি প্রজ্জ্বল। আর একবার মা বলে ডাক হাঁকতেই সুফিয়া নামের দুচোখ গড়িয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রজ্জ্বল, নিপা, রাতুল সবাই স্তব্ধ হয়ে গেল মায়ের কান্না দেখে। মা শান্ত হও, কিছু হয়নি রিদির। ও তো ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে পড়লে বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর অনেকদিন পর তোমার দরজাল ফাইল থেকে ওকে এখানে এনেছি। একটা রাত থাকুক এখানে, তাই ওকে আর ঘুম থেকে জাগাইনি। ভাবলাম তোমার সাথে একটু মজা করা যাক। শুধু তোমাকে ভরকাতেই এত কিছু। রাতুল ভাইয়া বিশ্বাস করছিলেন না তুমি আমার আর নিপার থেকে রিদিকে বেশি ভালোবাসো, তাই আর কি মজা করে। সরি মা, সরি, রিয়েলি সরি। আর শোনো, রিদির কপালে রুমাল বাঁধার আইডিয়া কিন্তু নিপার ছিল। কথাগুলো বলেই দাঁত কেলিয়ে নিপার দিকে তাকালো প্রজ্জ্বল। নিপার চোখ বড় বড় হয়ে গেছে ইতিমধ্যেই। শেষে কিনা মায়ের রণমূর্তির সামনে ওকেই ঠেলে ঠুলে এগিয়ে দিল। ভাই আমি কখন বল? মায়ের রাগান্বিত চোখে চোখ পড়তেই থেমে গেল নিপা। কথা আর এগুলো না। নিপার দিকে এক পলক তাকিয়ে সুফিয়া আনাম গম্ভীর কণ্ঠে বললেন, মায়ের কাছে সব সন্তানের জন্য ভালোবাসার পরিমাণটা একই। তোদের তিনজনের জন্য ভালোবাসাটা সবসময় সমান ছিল আমার চোখে। তোদের দৃষ্টিভঙ্গিতে হয়তো মনে হয়েছে হৃদিতার প্রতি আমার ভালোবাসাটা বেশি। ভালো, আমি তোদের তিনজনকেই বাসি, কিন্তু হৃদিতার উপর আমার দুর্বলতা একটু বেশি। মেয়েটা ছোট থেকেই আমার ছাড়া কিছুই বুঝতো না। প্রজ্জ্বল যখন বছর 5.5, তখন হৃদিতার বয়স সবে বছর 1 হয়নি। খুব ছোটতেই হাঁটতে শিখেছিল। ওটুকু বয়সে সে আমাকে ছাড়া থাকতেই চায় না। এ বাসায় 2 দিন এনে রাখলেও সে মায়ের কথা মুখে তুলতো না। আর প্রজ্জ্বল তখন থেকেই রিদি রিদি করে পাগল। ছোট পুতুল বলে মাতিয়ে রাখতো সারা বাড়ি। এ বাড়ি আসলে প্রজ্জ্বলের সাথে বেশি খেলতো রিদি। একদিন রান্নাঘর থেকে বেরিয়ে দেখি প্রজ্জ্বল সিঁড়ির কাছে রক্তাক্ত রিদিকে কোলে নিয়ে বসে আছে। রিদির এমন অবস্থা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল আমি তা জানি না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তৎক্ষণাৎ। চোখ খুলে হাসপাতালে পেয়েছি নিজেকে। তোদের বাবাকে পাশে পেয়েছিলাম তখন।
তাকে হৃদের কথা জিজ্ঞেস করতেই সে জানায় হৃদিও ঠিক আছে। গভীর একটা নিঃশ্বাস নিতেই চোখে পড়ে কেবিনের দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। সেটা প্রজ্জ্বল ছিল। ওকে হাতের ইশারায় কাছে ডাকলাম। মৃদু পা ফেলে আমায় শুয়ে রাখা বেডে উঠে বসলো সে। আমার শক্ত করে জাপটা ধরে সেদিন বলেছিল, আম্মা আমি কিছু করিনি, হৃদি একাই সিঁড়ি চড়েছে, আমি আটকেছিলাম ওকে, ও শোনেনি, অনেক রক্ত বেরিয়ে গেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম আম্মা, আমি কিছু করিনি, হৃদিকে আটকাতে পারিনি আম্মা, আমি আর ওর কাছে যাব না, ওর সাথে খেলবো না, আমি ওর কাছে থাকলে ওর আবার মাথা কেটে যাবে, আমি যাব না ওর কাছে আম্মা, কিছুতেই যাব না, তুমিও যাবে না, ওকে আমাদের বাসায় আনবে না, ও অনেক পচা। সেদিন প্রজ্জ্বল অনেক কান্নাকাটি করেছিল। ছেলে আমার ছোট থেকেই শক্ত, কান্নাকাটি করতো না তেমন, কিন্তু সেদিন ওর কান্না দেখে সবার কান্না চলে এসেছিল। তার কথা ছিল সে আর হৃদির আশেপাশে যাবে না, প্রজ্জ্বল হৃদির পাশে থাকলেই ওর ক্ষতি হয়ে যাবে, এমন একটা ধারণা। তবে প্রজ্জ্বলের সে প্রমিস বেশি দিন যায়নি। একটু বড় হতেই হৃদিকে বিরক্ত করতে শুরু করলো সে। হৃদি করে পাগল প্রায়। আমি এ নিয়ে ভয়ে থাকলেও পরবর্তীতে ভরসা পেয়েছি। প্রজ্জ্বলের দ্বারা হৃদির কোনো ক্ষতি হবে না তা বুঝতে পেরেছি। তবে আজ প্রজ্জ্বলের কোলে হৃদিকে ওভাবে দেখে পূর্বোক্ত স্মৃতি মনে পড়েছিল। ভাই তুই ছোটবেলা থেকেই দেখি বেহায়া ছিলি। নিপার কথায় হো হো করে হেসে উঠল সবাই। সুফিয়া আনামও মুচকি হেসে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় সবাই। রাতুলের আজ আর যাওয়ার দরকার নেই, চট্টগ্রামের পথ অনেকখানি, আজ রাতটা থেকে যাও। জি। সুফিয়া আবার বললেন, এমন ধরনের মজা আর যেন না করতে দেখি প্রজ্জু। আচ্ছা ঠিক আছে, করলাম না মজা, তবে আমি কোথায় থাকবো আম্মাজান? হৃদির কাছে? সুফিয়া আনাম ছেলের বাহুতে 2-3টে চাপড় মেরে বললেন, ফাজিল ছেলে, মুখে কোনো লাগাম নেই তাই না? 2টো গেস্ট রুম, একটাতে রাতুল শোবে আর একটাতে তুই শুয়ে পড় গিয়ে। ঘরে আজকেই নতুন চাদর বিছিয়েছি, যা ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, সকালে অনেক কাজ আছে। আরো এক দফা হাসাহাসি হলো ড্রয়িং রুমে। তারপর যে যার মতো করে শুতে চলে গেল। রাতুলকে ঘর দেখিয়ে দিতে নিপার সাথে গেল। প্রজ্জ্বল নিচের ঘরে গেল কাপড় আনতে। সাবান না নিলেই নয়, তবে প্রজ্জ্বলের সাথে গেলেন সুফিয়া। প্রজ্জ্বল বুঝল তার মা কোনোভাবেই চাচ্ছে না প্রজ্জ্বল রীতি ধর্ম মোতাবেক বিয়ের আগে এক ঘরে থাকুক। প্রজ্জ্বল আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। মধ্য রজনীতে রজনীকান্ত আবারও ছড়িয়েছে পূর্ণ আলো। মেঘের নিচে লুকোচুরি খেলা আর চলছে না। গেস্ট রুমের ছোট মতো বারান্দার শক্ত কাঠে বাঁধানো কার্নিশ ঘেঁষে উদম শরীরে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল, আর ওর সামনে বারান্দার দরজা লাগানো খয়েরি রঙের পর্দা টেনে ধরে নিজেকে আড়াল করতে ব্যস্ত রিদিতা। এত রাতে কি করছিস তুই এখানে? ঘুম আসছিল না তাই। তো আমার কাছে কেন এসেছিস? আমি কি ঘুম পাড়িয়ে দেব নাকি? না, গল্প করবো আপনার সাথে। প্রজ্জ্বলের মেজাজ খারাপ হয়ে গেল এবার রিদির কথা শুনে। গল্প করতে এসেছে মানে কি? একে তো মাঝরাতে গেস্ট রুম অবধি চলে এসেছে, তার উপর বলছে এখন গল্প করবে ওর সাথে। প্রজ্জ্বল দ্রুত গতিতে এসে রিদির কাজ ঘেঁষে দাঁড়ালো। এক হাত দরজা রেখে ঝুঁকে দাঁড়ালো ওর উপর। হৃদি নিচু হয়ে চলে যেতে নিতেই এক হাতে ওর কোমর আঁকড়ে আটকে দিল প্রজ্জ্বল। অন্য হাতে হৃদির চুল টেনে দিয়ে বলল, গল্প করবি নাকি? তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? আমার ঘুম পাচ্ছে। হুশ। হৃদির ঠোঁটে আঙ্গুল চেপে কথা আটকে দিল প্রজ্জ্বল। কপালে কপাল ঠেকিয়ে বলল, সবসময় শিয়ালের দোষ থাকে না, মুরগিরও দোষ থাকে, কিন্তু তোর ফুপি তো তা বুঝবে না। সব সময় তোর বাপ আর ফুপি মিলে শিয়ালের দোষ ধরতে ব্যস্ত। রাত 2টোর কাঁটা পেরিয়েছে অনেকক্ষণ। সময় আবহমান তার নিজস্ব গতিতে। আকাশে এখনো জলজল করছে পূর্ণিমার চাঁদটা। কিছু অনুভূতি, কিছু ভালো লাগা নিয়ে প্রেয়সীর নরম হাত যুগল মুঠোবন্দি করে কার্নিশে গা এলিয়ে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল।
হৃদিও বুকে দোদুল্যমান ভালো লাগা নিয়ে মাথা এলিয়ে আছে প্রজ্জ্বলের বুকে। প্রজ্জ্বল আটকিয়ে দেওয়ার পর হৃদি আর ঘুমোতে যাওয়ার কথা বলেনি। অসামান্য অনুভূতি নিস্তব্ধ করে রেখেছে ওদের প্রায় অনেকক্ষণ। দুজন দুজনের স্পর্শ নিঃশ্বাস অনুভূতি গুনতে ব্যস্ত। প্রজ্জ্বল কানের পিঠে হালকা করে অথর ছুঁয়ে দিতেই কেঁপে উঠল হৃদিতা। আবেশে চোখ বন্ধ হয়ে এলো। কাঁপা কাঁপা গলায় বলল, প্রেয়সীতে মত্ত হয়ে নেশাতুর কণ্ঠে বলল প্রজ্জ্বল, চলুন না কোথাও ঘুরতে যাই। এত রাতে কটা বাজে সে খেয়াল আছে? এক্ষুনি যাব। ভয় লাগে না আমায়? কিসের ভয়? একটু আগে তো ভয় বললি তোর নাকি ঘুম পাচ্ছে। এখন পাচ্ছে না, চলুন না প্লিজ। এত রাতে তোকে নিয়ে টই টই করে ঘুরতে বের হই আর তোর ফুপু কাল সকালে উঠে আমার পিটুনি লাগাক। কথাটা বলে হৃদির কোমর আর হাতের বাঁধন আলগা করে বারান্দার অন্যদিকের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল প্রজ্জ্বল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, ঘরে যা রিদি। যাব না। আমার মাথা খারাপ করিস না, ঘুমাবো আমি। উদয় বিরক্ত করিস না তো, তখন থেকে জ্বালাতন করছিস। হালকা মেজাজ দেখিয়ে কথাটা বলল প্রজ্জ্বল। এতক্ষণ না ঘুমিয়ে বারান্দায় কি করছিলেন তাহলে? আর আমি বিরক্ত করি আপনাকে? করিস, প্রত্যেকটা সেকেন্ড বিরক্ত করিস। মস্তিষ্কের নিউরনগুলো সবসময় তোর কথা মনে করাতে থাকে। এটা কি বিরক্ত নয়? হঠাৎই লজ্জা পেয়ে গেল হৃদিতা। মাথা নিচু করে প্রস্থান করতে নিতেই হাত ধরে আটকে দিল প্রজ্জ্বল। হৃদিকে এক টানে নিচের দিয়ে ঘুরিয়ে কোমর আঁকড়ে ধরল। হৃদিও ব্যালেন্স রাখতে না প্রজ্জ্বলের উপর হুমড়ি খেয়ে পড়ল। নিজেকে সামলাতে প্রজ্জ্বলের দুকাতে হাত রাখল হৃদিতা, কিন্তু পর মুহূর্তেই আবছা আলোয় কিছু একটা দেখে হৃদির ভুরুচোরা কুঁচকে এলো। লজ্জা সিক্ত কণ্ঠে বলল, আপনি এমন উদম শরীরে দাঁড়িয়ে আছেন কেন? প্রজ্জ্বল অবাক হলো, সত্যিই বেশ অবাক হলো। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, এতক্ষণ যে আমার সাথে চিপকে ছিলি তখন বুঝতে পারিসনি আমার উদ্যম শরীর? না পারিনি। তাড়াতাড়ি গেঞ্জি পরে আসুন, যান। প্রজ্জ্বল তেচরা ভাবে বলল, না পড়লে? এতক্ষণ তো এভাবেই ছিলাম, হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসলো তোর? এত শত জানি না বাপু, আপনি গেঞ্জি পরে আসুন তাড়াতাড়ি। হৃদিকে ছেড়ে দিল প্রজ্জ্বল। গটগট করে রুমে গিয়ে একটু পর আবারও ফিরে আসলো। প্রজ্জ্বলের থেকে উল্টো দিক হতে দাঁড়িয়ে আছে হৃদি। মেয়েটা হুটহাট করে এত লজ্জা পায় কেন কে জানে। ভেবেছিল হৃদিকে আরেকটু লজ্জা দেবে, তাই গেঞ্জিটা আঙুলে পেঁচিয়ে ঘাড়ের উপর ঝুলিয়ে রেখেছিল প্রজ্জ্বল। না, এ মেয়ে গেঞ্জি না পরলে কিছুতেই ওর দিকে তাকাবে না। কোনো উপায় অন্তর না পেয়ে বলিষ্ঠ শরীরে তাড়াতাড়ি গেঞ্জিটা পরে ফেলল প্রজ্জ্বল। প্রেয়সীর আখি যুগলে আরো কিছুক্ষণ তাকাতে চাই সে। মৃদু পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে হৃদির দুদিক দিয়ে হাত গলিয়ে হৃদির হাতের উপর হাত রেখে ওর চুলে মুখ গুজে দিল প্রজ্জ্বল। কেঁপে উঠল হৃদিতা। অজানা শিহরণে কেঁপে কেঁপে উঠল বারংবার। শিহরণে আধ বোঝানো চোখগুলো হঠাৎই প্রজ্জ্বলের হাতের উপর পড়ল। লজ্জায় শিহরিত হৃদি ভয়ে শিহরিত হলো মুহূর্তেই। প্রজ্জ্বলের বাম হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার হাতে? এমন জখম হয়ে আছে কেন? প্রজ্জ্বল এখনো মোহিত, চুলে এখনো মুখ গুজে আছে সে। কার্নিশে রাখা ডান হাতটা হঠাৎই হৃদির কোমরে রাখল প্রজ্জ্বল। নিচের দিকে টেনে কানে ফিসফিসিয়ে বলল, এটা আমার হৃদিরানী হৃদয় কাঁপানো ছোঁয়া। তার দাঁতের আদলে নেশাক্ত ঠোঁটের স্পর্শে আঁকানো চিহ্ন, যে ছোঁয়া হাজারোদিক পেতে ইচ্ছে করে। পূব আকাশে আজ মোলায়েম সূর্য উঁকি দিয়েছে। পরিবেশ নিদারুণ শুষ্ক। সূর্যের আশপাশ ঘিরে ধরছে কিছু সুপ্ত সাদা মেঘের বর্ষা। সাদা মেঘমালা তেজহীন সোনালি আভার সাথে এক অনন্ত বন্ধন সৃষ্টি করছে। সাদা সোনালির মিশ্রণে একাকার অবস্থা নীল নকশায়। কলেজের সামনের রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে হৃদি। নিপার বিয়ের শপিং এটা ওটা কাজ নিয়ে এই কয়দিন কলেজ কামাই করছে সে। সামনে নিপার বিয়ে, তখন আবারও কলেজ পড়বে, তাই মাঝের কয়টা দিন কলেজ যাওয়া আসা করছে হৃদি।
সামনে পরীক্ষা, এই সময় ক্লাসগুলো মিস করা মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। যদিও রিদির কাছে সাংঘাতিক ব্যাপার নয়, কারণ প্রজ্জ্বল চোরাচুরি করছে বলেই সেজন্যই কলেজে এসেছে রিদি, নয়তো কোন দুঃখে বিয়েবাড়ির আনন্দ আমেজ ছেড়ে কলেজের বোর্ডিং ক্লাসে বসবে সে। ক্লাস শেষ হয়েছে মিনিট 5ও হয়নি, এর মধ্যেই দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠেছে রিদি। নির্লিপ্ত রোদ্দুরেও চোখ মুখ লাল হয়ে গেছে। সকাল থেকেই ওর শরীরটা একটু খারাপ লাগছিল, কলেজে আসতে চেয়েছিল না, মাকে বলছেও সে কথা, কিন্তু কেউ বিশ্বাস করেনি রিদির কথা। ওর মা তো কাট কাট গলায় বলে দিয়েছে যত সব বাহানা। রেগে মেগে অস্থির হয়ে প্রজ্জ্বলের সাথে কলেজে এসেছে রিদি। প্রজ্জ্বল বলেছিল কলেজ ছুটির পর ওকে নিতে আসবে সে, কিন্তু 5 মিনিট হয়ে গেল, এখনো প্রজ্জ্বলের দেখা নেই। এই 5 মিনিটেই রিদির কাছে 5 ঘন্টার মতো লাগছে, হয়তো শরীর খারাপের জন্য। লম্বা একটা শ্বাস ফেলে আরো কিছুটা বিরক্ত প্রকাশ করলো রিদি। প্রজ্জ্বল তো এমন করে না, আজ এত দেরি হচ্ছে কেন? বিরক্ত নিয়েই ব্যাগ হাতে চটপট নিজের ফোনটা বের করলো সে। কল লিস্টের প্রথমেই প্রজ্জ্বলের নাম্বার। কাল রাতে প্রজ্জ্বলের সাথে কথা হবার পর আর কারোর সাথে কথা হয়নি। ফোন স্ক্রল করে প্রজ্জ্বলের নাম্বারে ডায়াল করতে গিয়েও ফোনটা নামিয়ে নিল রিদি। প্রজ্জ্বল ড্রাইভিং করছে, হয়তো এই সময় ফোন দেওয়া উচিত হবে না। ফোনটা আবারও ব্যাগে ঢুকিয়ে রাখলো, দুর্বল হাত তুলে ধরল কপালে। মৃদু রোদটা যেন প্রচণ্ডভাবে আজ বিরক্ত করছে রিদিকে। একটু পরেই রিদির সামনে প্রজ্জ্বলের গাড়ি এসে থামলো। রিদিকে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি নেমে পড়ল সে। বাঁ হাতের কবজিতে বাঁধা হাতঘড়িটা একবার লক্ষ্য করল প্রজ্জ্বল। না, কলেজ ছুটির 10 মিনিট আগেই এসেছে সে। তাহলে কি আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে? প্রজ্জ্বল রিদির সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে নেওয়ার আগে রিদি নিচের ঘাড় ব্যাগটা প্রজ্জ্বলের দিকে এগিয়ে দিল। প্রজ্জ্বলের হাতের বাহু আঁকড়ে ধরে পড়ল। এত দেরি করলেন কেন? ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি বাসায় যাব, চলুন। কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোর? আমি দেরি করে আসিনি, তোর কলেজ ছুটি 10 মিনিট আগে এসেছি। কলেজ ছুটি হয়েছে, একটা ফোন দিতে তো পারতি। ও আচ্ছা। রিদির ভাঙা কণ্ঠ এতক্ষণ পর খেয়াল করলো প্রজ্জ্বল। বাহাতে তড়িঘড়ি রিদির কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো। হালকা শরীরটা গরম আছে। রিদিকে আর কিছু না বলে ওকে গাড়িতে উঠিয়ে দিল প্রজ্জ্বল। নিজেও গাড়িতে উঠে রিদির সিট বেল্ট বেঁধে দিয়ে বলল, শরীর খারাপ লাগছে রিদরানী? না, তেমন কিছু না, সকাল থেকেই মাথাটা একটু ঝিমঝিম করছিল। কলেজে আসলি কেন তাহলে? আসার সময়ও তো আমাকে কিছু বললি না। ব্যস্ত কণ্ঠে বলল প্রজ্জ্বল। আম্মুকে আসার সময় বলেছিলাম, কিন্তু আম্মু বলল আমি নাকি কলেজ না যাওয়ার জন্য বাহানা দেখাচ্ছি। আমাকে কেন বললি না? রেগে বলল প্রজ্জ্বল। আপনিও? আমিও বলতাম তুই বাহানা দেখাচ্ছিস, তাই তো? সেটা কখন বললাম? প্রজ্জ্বল রিদির থেকে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট করলো। রিদি নিজের কথার উত্তর না পেয়ে বুঝে গেল প্রজ্জ্বল অভিমান করেছে। রিদি দুর্বল শরীর নিয়ে খানিকটা এগিয়ে গেল প্রজ্জ্বলের দিকে। দুহাতে প্রজ্জ্বলের বাহু আঁকড়ে ধরে গুটিয়ে বসলো। প্রজ্জ্বল হাসলো। এই মেয়ের উপর একটু অভিমান করে থাকার সাধ্যি নেই। একটু কাছে আসলেই প্রজ্জ্বলের অভিমান বরফ হয়ে চলে যায়। একটু কাছে আসলেই প্রজ্জ্বলের অভিমানের বরফ গলে জল। প্রজ্জ্বল নিঃশব্দে একটু হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোরা সব কয়টা ধান্দাবাজ, কিভাবে আমায় মানিয়ে ফেলতে হয় ভালোই জানিস। এরপর থেকে ফোন করার কথা যেন মাথায় থাকে, ঠিক আছে? ঠিক আছে। একটা জায়গায় যাবি? প্রজ্জ্বলের দিকে তাকালো রিদি। কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, কোথায়? গেলেই দেখতে পাবি। সন্ধে নেমেছে। পৃথিবীর উল্টো পৃষ্ঠে সূর্য অস্ত নিয়েছে অনেকক্ষণ। আজও চাঁদ উঠছে শূন্যে, তবে অর্ধচন্দ্র। তবুও যেন নিস্তব্ধ পৃথিবীতে মৃদু আলোটাই মানানসই। মৃদু বাতাসে গাছের পাতাগুলো দুলছে, অবিকল উড়ন্ত কিশোরীর ওড়নার আঁচলের মতো। গাড়ির ডিকির উপর পা দুলিয়ে বসেছে রিদিতা। ওর একটু সামনেই হাতে চায়ের ছোট ভার হাতে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল। দৃষ্টি সম্পূর্ণভাবে রিদির উপর।
সে খুব মনোযোগ সহকারে তার প্রেয়সীর চা বিলাসী চেহারা দেখতে মত্ত। জায়গাটা নিরিবিলি, শহর থেকে অনেকটা দূরেই। দুটো তিনটে টঙ্কের দোকান আর কয়েকটা আধপোছা ল্যাম্পোস্ট ছাড়া কিছুই নেই এই দিকটায়। সামনেই একটা নদীর ঘাট রয়েছে, তাই হয়তো টঙের দোকানগুলো বসানো এখানে। অর্ধচন্দ্র আর মাতোয়ারা পরিবেশ প্রজ্জ্বল মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে হৃদিতার দিকে। মেয়েটার মধ্যে এত মায়া কেন? সব সময় ভালোবাসতে বাধ্য করতে পারে এই মেয়ে, মনে প্রাণে সবসময় বিচরণ করতে থাকে। আগেও এসেছেন এখানে? ধ্যান ভাঙল প্রজ্জ্বলের। মুগ্ধ দৃষ্টিতে বাধা পড়ায় হালকা ভ্রু কুঞ্চিত হলো তার। অসময়ে রীতির প্রশ্নে সচকিত হলো সে। দৃঢ় কণ্ঠে বলল, এসেছি অনেকবার। রাদীপ ভাইয়ার সাথে? রীতির আর এক দফা প্রশ্নে অবাক না হয়ে পারল না প্রজ্জ্বল। ও তো কখনো বলেনি রীতিকে যে ও রাদীপকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসে। মেয়েটা সত্যিই অদ্ভুত। এতটা শিওর ভাবে কিভাবে বলল ও? তুই কিভাবে বুঝলি রাদীপের সাথে এখানে আসতাম আমি? রীতি দাঁত কেলিয়ে হাসল। দুহাতে চেপে রাখা চায়ের ভারে একটা চুমুক দিয়ে বলল, আপনার লাইফে ফুপি ফুপা নিপা আপুর পরে আমার আর রাদীপ ভাইয়ের অস্তিত্ব, সেটা আমি ভালো করেই জানি। রাদীপ ভাই আপনার লাইফে কতটা জুড়ে আছে সেটাও আমার অজানা নয় মশাই। জায়গাটা নিশ্চিতভাবে আপনার পছন্দের জায়গার। আর আপনার ভালো লাগার জিনিসগুলো সবার কাছে ভাগ করে নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কখনোই। তাই নিশ্চিতভাবে বলা যায় রাদীপ ভাই আর পরিবেশ বিলাসের সঙ্গী ছিল আপনার। ঠোঁট এলিয়ে হালকা হাসল প্রজ্জ্বল। মেয়েটাকে যতটা বোকা ভাবে ততটা সে নয়। ওর কথা বুঝতে যতটা বোকামি করে ততটা বোকামি প্রজ্জ্বলের লাইফ নিয়ে করে না সে। সব দিকেই এই মেয়ের টান টান নজর। একটু ফাঁকি দেওয়ার উপায় নেই, ঠিক ধরে ফেলে। প্রজ্জ্বলের হঠাৎই মনে হলো মেয়েটা আলাদা, সবার থেকে আলাদা। আসলে প্রত্যেক প্রেমিক পুরুষের কাছেই তার প্রেয়সী আলাদা, শুধু প্রজ্জ্বলের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই তাই। শুধু দেখতে পাওয়া নজরটা আলাদা বলেই পৃথিবীতে এত বিচ্ছেদ। আরো একবার চায়ের ভারে আলতো করে ঠোঁট ডুবালো হৃদিতা। প্রজ্জ্বলের চুপ থাকার কারণটা হঠাৎই ধরে ফেলল সে। রুদ্ধস্বরে বলল, রাদীপ ভাইয়াকে অনেক মিস করেন তাই না? উনি ফিরবেন কবে? বছর 2-1 পর। ওনার মতো আপনিও যেতে পারতেন হায়ার স্টাডির জন্য, সে সুযোগ এসেছিল আপনার। নিমেষেই তেতে উঠল প্রজ্জ্বল। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংবরণ করল। রীতিকে বুঝতে দিল না সে রেগেছে। এই মুহূর্তে রীতিকে কটু কথা শোনানোর ইচ্ছে ওর নেই, তবে ঠান্ডা মাথায় উত্তর করল প্রজ্জ্বল, তোর কি খুব অসুবিধা হবে তোর বর বাংলাদেশের একটা পাবলিক ভার্সিটিতে পড়েছে বলে? নাকি লজ্জা করবে হায়ার স্টাডির জন্য সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি বলে? খুব কি অসুবিধা হবে আমার বউ বলে নিজেকে পরিচয় দিতে? প্রজ্জ্বলের কথায় আটকে উঠল হৃদিতা। প্রজ্জ্বলকে ভুল বুঝছে। তড়িঘড়ি বলল সে, আমি সেভাবে বলতে চাইনি প্রজ্জ্বল ভাই। প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনি আমার অহংকার সবসময়ের জন্য। আমার কথাটাকে উল্টোভাবে নিয়েন না প্লিজ। প্রজ্জ্বল একটা বড় করে নিঃশ্বাস ফেলল। হৃদিকে কটূক্তি শোনাবে না করেও তেজটা ভাবে বলেই দিল। প্রজ্জ্বল অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আর কখনো যেন তোর মুখে হায়ার স্টাডি নিয়ে কোনো কথা না শুনি। বাংলাদেশে থেকেও ভালো কিছু করা যায়, তার দৃষ্টান্ত অনেক আছে। তোর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে, সেটা বাবার বিজনেস দিয়ে নয়। আমি নিজেও কিছু একটা করি, সেটা ভালো করেই জানিস তুই। আমি সেভাবে মিন করে কিছুই বলিনি প্রজ্জ্বল ভাই। আমি জানি হৃদরানী, তুই কখনই এভাবে কিছু বলবি না আমাকে। সোজা কথায় তোকে ছেড়ে বছর 3-4 অন্য কোথাও গিয়ে থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ভবিষ্যতে এই বিষয়ে কেউ তোকে কিছু বললে তুই যেন সব কথার যোগ্য জবাব দিতে পারিস, তাই তোকে বললাম এসব। লজ্জা পেল হৃদিতা। মুগ্ধ আঁখি পল্লব খুশিতে আত্মহারা হয়ে উঠল আকস্মিক। আনমনেই প্রশ্ন করে বসল, আচ্ছা, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি প্রজ্জ্বল ভাই? সময়ের সাথে কখনো ছেড়ে যাবেন না তো আমায়? আমি যখন পুরনো হয়ে যাব তখন কি করবেন? কোনো ভুল কাজ করলে কি ভালোভাবে আগলে রাখবেন? প্রজ্জ্বল চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে রীতির খুব কাছে এসে দাঁড়ালো। রীতির হাত থেকে শেষ হওয়া চায়ের ভার দুটো পাশে ডিকির উপর রাখলো।
একটা ভার প্রজ্জ্বল ধরে রাখলো আর অন্যটাতে এমনি এমনি রেখে দিল ডিকির উপর। প্রজ্জ্বলের কর্মকাণ্ড খুব ভালো করে খেয়াল করছে রিদিতা। একটু পরেই মৃদু বাতাসে ওজনবিহীন ভার দুটোর একটা উড়ে গিয়ে পড়ল কিছুটা দূরে। প্রজ্জ্বল যেটা হাত দিয়ে ধরে রেখেছে সেটা ঠিক আগের স্থানেই আছে। প্রজ্জ্বল হৃদির গালে এক হাত রেখে স্পষ্ট স্বরে বলল, আমার কাছে ভালোবাসা মানে কারোর জন্য অসামান্য অনুভূতিতে ঘিরে রাখা হৃদস্পন্দন। প্রকৃত ভালোবাসা সবসময় চিরনবীন, পুরনো হওয়ার সুযোগ দিলেই পুরনো হয়ে যাবে। আমার কাছে সেই সুযোগ নেই। হৃদস্পন্দন বাড়ানো অনুভূতি সবসময় একই থাকবে আমার কাছে। আর তুই ভুল কিছু করলে ছেড়ে যাব কেন? শক্ত হাতে আগলে রাখার চেষ্টা করব। এই ভার দুটোকে দেখলি না? একটার সাথে আমার শক্ত হাতের আগলে রাখা বন্ধন ছিল, যে কারণে দূরে যেতে পারিনি। আর অন্যটাকে দেখেছিস? কোনো সাহারা ছিল না ওই ভারটার। শক্ত কোনো অনুভূতিতে বাধা পড়েনি সে, তাই হালকা অভিমানেও দূরে সরে যাবার সুযোগ পেয়েছে। এতে ভারের দোষটা অতি নগণ্য। আসল দোষ যে কাপটাকে সামনে রাখতে পারিনি তার, একান্তই তার ভুল। আর সে ভুল আমি করব না। সবসময় আমার অনুভূতি ঘেরা বেড়াজাল আটকে রাখবে তোকে, দূরে যাবার সুযোগ পাবি না। আবারও মুগ্ধ হলো রিদিতা। এই মুগ্ধতা যেন সব সময়ের সঙ্গী হয়েছে এখন। রিদি কিছুক্ষণ বেখেয়ালি দৃষ্টিতে প্রজ্জ্বলের দিকে তাকিয়ে হঠাৎই শক্ত করে ওর গলা আঁকড়ে জড়িয়ে ধরল। প্রজ্জ্বল বাধা দিল না। রিদিকে ওর মায়ায় এভাবেই তো আটকে রাখতে চাই সেও শক্ত বাহুতে রিদিকে আগলে নিল। পূর্ব আকাশে চিত্রাভানু উঠে পড়েছে অনেকক্ষণ। পাখির কিচিরমিচির শব্দ এখন আর শোনা যাচ্ছে না। ভরা শহরের রাস্তাঘাটে এখন বাস ট্রাকের অপ্রীতিকর শব্দের মেলা। প্রজ্জ্বলদের বাড়িতে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। কাল থেকে নিপার বিয়ের অনুষ্ঠান শুরু। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে, বিদায়, অনেক ঝামেলা এখন সামনে। প্রজ্জ্বলও অনেক ব্যস্ত। বাহিরে বাগানের কাছে গায়ে হলুদের স্টেজ সাজাতে সাহায্য করছে সে। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। রিদি দুদিন আগেই ওর মায়ের সাথে চলে এসেছে এই বাড়ি। শুধু ওসমান সাহেব এখনো একবারও আসেননি এখানে। সুফিয়া আনাম ভাইকে ফোন করেছিলেন কয়েকবার, কিন্তু ফোন তোলেননি ওসমান সাহেব। এমনিতেও রিদি কারোর সাথে বেড শেয়ার করতে অভ্যস্ত নয়, তবে গত দুদিন ওকে তাই করতে হচ্ছে। প্রজ্জ্বল আর ওর কিছু কাজিনদের সাথে এক বিছানায় দলামলা হয়ে থাকতে হচ্ছে। রাতে তেমন ঘুমোতে পারে না সে। আজকেও ব্যতিক্রম হয়নি। সকাল সকাল উঠে পড়েছে। স্টেজের পাশে একটা চেয়ারে চুপটি করে বসে প্রজ্জ্বলের স্টেজ সাজানো দেখছে সে। প্রজ্জ্বল ফুল লাগাতে লাগাতে বলল, ঘুম হয়নি রিদ? রিদিতা রাতে ঘুমাতে পারে না বলে সকালে একটু ঘুরিয়ে নিতে বলেছিল ওকে প্রজ্জ্বল। রিদিতা ছোট করে উত্তর দিল, হচ্ছে না। আজ তোকে ও বাড়ি দিয়ে আসবো আমি। রাতে ওখানে ঘুমাবি, আর সকালে আবার গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। প্রজ্জ্বল একটু পর আবারও ব্যস্ত হয়ে পড়ল কাজে। রিদি নিচের দোগালে হাত ঠেকিয়ে প্রজ্জ্বলকে দেখতে লাগলো। ছেলেটা সব কিছুতে খেয়াল। আর প্রজ্জ্বল যে নিজেও রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না তাও জানে রিদি। সারা দিন ব্যস্ত থাকার পর রিদির সাথে প্রজ্জ্বলকেও জাগতে হয় সারা রাত। রিদির রাতে ঘুম হয় না, তাই সারা রাত ফোনে প্রজ্জ্বলের সাথে কথা বলতে থাকে। তাই প্রজ্জ্বলও আর ঘুমানোর সুযোগ পায় না। বাবা! রিদির ডাক শুনে পাশ ফিরল প্রজ্জ্বল। ওর সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। রিদিও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। প্রজ্জ্বল নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ওর সামনে ওসমান সাহেব দাঁড়িয়ে আছেন। প্রজ্জ্বল মৃদু পায়ে রিদির পাশ ঘেঁষে দাঁড়ালো, কারণ ওসমান সাহেব এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছেন। প্রজ্জ্বল রিদিকে ফিসফিসিয়ে বলল, কিরে তোর দজ্জাল বাপ আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন রে? আমাকে আজকে বেশি সুন্দর লাগছে। ক্রাশ টাশ খেলো নাকি তোর বাবা? রেগে গেল রিদিতা, দাঁতে দাঁত চেপে বলল, সবসময় ফাজলামো করবেন না, সিরিয়াস হন একটু। হুটহাট ভালো কিছু ঘটে গেলে আনন্দ ধরে রাখাটা সত্যিই মুশকিল বইকি। আশাতীত নয় এমন ভালো কিছু ঘটে গেলে সেখানে তো কোনো কথাই নেই। খুশিতে আত্মহারা হয়ে যেতেও আপত্তির কিছু নেই। আজকেও সকাল সকাল এমন কিছুই হয়েছে।
ওসমান সাহেব নিচে থেকেই রিদির বিয়ে নিয়ে বড় বোনের সাথে কথা বলতে এসেছেন। সকালবেলা ওসমান সাহেবকে এ বাড়িতে দেখে সবাই যতটা না অবাক হয়েছিল তার থেকে বেশি অবাক হয়েছে তার কথা শুনে। বোনের ফোন না তুললেও তিনি যে নিজে সেধেই প্রজ্জ্বলদের বাড়ি চলে এসেছেন এতেই অনেক খুশি হয়েছেন সুফিয়া আনাম। সব অভিমান পড়ে গেছে, তার উপর রিদি আর প্রজ্জ্বলের বিয়ের ব্যাপারে ভাইয়ের নিচে থেকে কথা বলায় খুশি ধরে রাখতে পারছেন না সুফিয়া আনাম। তবে ড্রয়িং রুমের সবাই বেশ অবাক। বিয়ে বাড়ির এত লোকজন প্রজ্জ্বল, রিদিতা, প্রজ্জ্বলের